নমস্কার, শুরু করছি দ্য ডিবেট। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী এবং আজকে যে বিষয় নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আজকের দিনে দাঁড়িয়ে, কারণ ডিএ আন্দোলনকারীদের যে ধর্ণা মঞ্চ প্রস্তুত হয়েছে সেটা নবান্নের সামনে এবং আজকে এই যে কর্মসূচি এটার শেষ দিন বিকেল 4টে পর্যন্ত সময় দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে এবং এই 4টের মধ্যে অবশ্যই নজর থাকবে কি হয়, কারণ 10 মিটার দূরত্বে রয়েছে নবান্ন। আর এই নবান্নের 14 তলা থেকে আদৌ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে এসে দেখা করবেন কি আদৌ, নাকি ছুটির দিন গড়হাজির থাকবেন? গতকাল সূত্র মারফত যেটা জানা যায় যে তার আসার কথা ছিল নবান্নে, কিন্তু কোথাও এই পরিস্থিতি এড়াতে চাইলেন, শুধু পাঠালেন পুলিশ। যারা ড্রোন দিয়ে দেখবেন কি করছেন এই আন্দোলনকারীরা, যারা সিসিটিভি লাগিয়ে দেখবেন কি করছেন এই আন্দোলনকারীরা, ওনার এই এড়িয়ে যাওয়ার পেছনে কি ভয় কাজ করেছে? এই এতগুলো প্রশ্ন নিয়েই আমাদের সঙ্গে সরাসরি ভাস্কর ঘোষ, কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চে রয়েছেন। সরাসরি কথা বলবো ভাস্কর বাবুর সঙ্গে। ভাস্কর দা, প্রথমেই স্বাগত জানাই আপনাকে সিএনএ এবং যেটা জানার চেষ্টা করব যে সন্ত্রাসবাদী হামলাতেও এগুলো হয় না, বা গোটা রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন প্রশ্ন ওঠে তখনও এই সিসিটিভি বা ড্রোন দেখা যায় না। আপনারা তো দারুণ কাজ করে দেখালেন মশাই, একেবারে নবান্ন পর্যন্ত পৌঁছে গিয়ে ঐতিহাসিক একটা ঘটনা ঘটিয়ে ফেললেন এবং সমস্ত ট্রেড ইউনিয়ন আগামী দিনে অন্যান্য রাজনৈতিক কোনো কর্মসূচি এই নবান্ন পর্যন্ত হওয়া সম্ভব সেটা দেখিয়ে দিলেন। হ্যাটস অফ ভাস্কর বাবু। প্রস্থান করছি আমাদের যেসব মৌলিক দাবিগুলো নিয়ে, তার মধ্যে যেমন এই রাজ্যের 6 লক্ষ সরকারি শূন্য পদ আছে, সেখানে আমাদের রাজ্যের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে তারা যাতে কাউকে উৎকোচ না দিয়ে, কাউকে ঘুষ না দিয়ে চাকরি পেতে পারেন তার দাবি আছে। লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারী, তাদের জন্য সাম্মানিক বৃদ্ধি আছে, তার সাথে আমাদের মহার্ঘ ভাতা আছে। নবান্ন 11 মাস ধরে যেতে সময় পাইনি, তখন বাধ্য হয়েই আমাদেরকে নবান্নের কাছে আসতে হয়েছে। এবং তার থেকে আর একটা বড় ব্যাপার যে আমরা যেটা বিশ্বাস করি গণতান্ত্রিক মানুষ হিসেবে, একটা গণতান্ত্রিক জায়গাতে, একটা গণতান্ত্রিক পরিসরে এমন কোনো জায়গা থাকতে পারে না যেখানে মানুষ, নাগরিক মানুষ গণতান্ত্রিক উপায়ে তার অভাব অভিযোগের কথা জানাতে পারবেন না, তার বিক্ষোভ, তার মৌলিক দাবি পেশ করতে পারবেন না। এতদিন পর্যন্ত হরিশ মুখার্জি স্ট্রিট বলুন বা নবান্ন বলুন, সেগুলো সাধারণ মানুষের অধিকারের বাইরে ছিল। আমরা এই জায়গাগুলোকে সাধারণ মানুষের অধিকারের মধ্যে নিয়ে এলাম, মানে এটাই আমাদের নৈতিক জয় বলতে পারেন। এবং এটা যে কতটা চাপে ফেলেছে, যে মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বললেন যে আমার কাছে কোনো অর্থ নেই, আমার কাছে কোনো পয়সা নেই, তিনি আবার হঠাৎ করে পার্কে গিয়ে যখনই শুনলেন যে আমরা নবান্নে বসার অনুমতি পেয়ে গেছি, 2 ঘন্টার মধ্যে 4% ডিএ ঘোষণা করলেন। যদিও এই 4% ডিএ ঘোষণাটা মানে আগুনে ঘৃতাহুতি দিল, কারণ আমাদের বকেয়ার পরিমাণ 40%, সেখানে 4% দেওয়া মানে 10 ভাগের 1 ভাগ মাত্র দেওয়া। এই পরিস্থিতিতে আমরা মনে করি যে আমাদের নবান্নের এই যে 2 দিনের অবস্থান, এই যে উদ্ধত শাসক, এই যে গণতন্ত্রহীন শাসক, তার অহংকারের দর্পচূর্ণ হওয়ার 2টো দিন আমরা এইভাবেই দেখছি। ভাস্করদা, একটা বিষয় তো ঠিক যে একটা কনফিউশন বোধহয় কোথাও তৈরি করার চেষ্টা করছে সরকার, কারণ বারবার যে কথা শাসক দলের তরফ থেকে বলা হয়েছে, সরকারি প্রতিনিধিরা বলেছেন, খোদ গত পরশু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এটা অপশন, সাংবিধানিক অধিকার নয়, বড়দিনের আগে উপহার, ব্যাপারটাকে এভাবেই পোট্রে করার চেষ্টা করছেন। এর পেছনেও কি কোথাও ভোট রাজনীতি রয়েছে? এই সময় এই ঘোষণা, খুব বেশি দিন আর বাকি নেই লোকসভা ভোটে, এবং তার পাশাপাশি যেটা আমি একদম শুরুতে বলছিলাম যে কনফিউশন একটা ছড়ানোর চেষ্টা, যে অপশন না সাংবিধানিক অধিকার। হ্যাঁ, যে কথাটা আপনি বললেন না, কনফিউশন, বিগত 12টা বছর ধরে তো এই রাজ্যের মানুষকেই কনফিউজ করেই রাখা হয়েছে। আপনার আমার বাড়ির মা বোন, আমার স্ত্রী যদি ধর্ষিতা হন, তাহলে সেটা খুব ছোট ঘটনা হয়, সেটা খুব একটা বাচ্চা ছেলেদের কাজ হয়ে থাকে। কোটি কোটি টাকা মানে জনসাধারণের পয়সা লুট করাটা চক্রান্ত হয়ে থাকে। এই ঘটনা আমরা দেখতে অভ্যস্ত। আমি একটু আইনের ব্যাখ্যাতে যাই। আমরা আদালতকে জানি যে আইন প্রণেতা হিসেবে, আইন প্রণেতা সংসদ থাকে, বিধানসভা থাকে, তারপরে সেই আইনের যদি কোনো ভুল থাকে, সেটাকে নিয়ে যদি কনফিউশন থেকে থাকে,
তাহলে সেই বিষয়ে কনক্লুশন টানতে হয় আদালতকে। এই ডিএ প্রসঙ্গে আদালত কি বলেছে? আদালত বলেছে ডিয়ারনেস অ্যালাউন্স ইজ এ লফুল, মানে আইন স্বীকৃত অধিকার। তো এই যে কথাটা, এই কথাটার মধ্যেই তো বলে দিয়েছে আদালত যে কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে লিগালি এনফোর্সেবল রাইট। এই যে লিগালি এনফোর্সেবল রাইট কথাটা উল্লেখ করে দেওয়া হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে, সেখানেই তো এটা বলে দেওয়া হলো যে আসলে এটা আমাদের অধিকার। এরপরে সরকার যেটা করছেন, এই সরকারের একটা মুখ্য বিষয় কি জানেন তো? দুটো চরিত্র এই সরকারের আছে, এক হচ্ছে মিথ্যাচার আর এক হচ্ছে দুর্নীতি। এই পশ্চিমবঙ্গে আপনারা প্রতিদিন যত অনুষ্ঠান করেন, এই পশ্চিমবঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষকে যে জীবন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় তার মুখ্য কারণ একটাই, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং আমাদেরকে প্রতিদিন যে শব্দগুলো শুনতে হয় শাসকের কাছ থেকে, তার মধ্যে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোর 90% থাকে মিথ্যাচার। এই মিথ্যাচার এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এই দুটোকে ভর করেই এই সরকারটা চলছে। আমাদের লড়াইটা এই দুটো সিস্টেমের বিরুদ্ধে লড়াই, এবং এই লড়াই চলবে। আমরা জানি যে শিক্ষিত মানুষ যখন লড়াইয়ে নামেন, তখন মিথ্যাচারী সরকার, তখন দুর্নীতিগ্রস্ত সরকার পালাবার পথ পায় না। এই সরকারেরও পালাবার পথ থাকবে না। নবান্নের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি, কথা দিচ্ছি আগামী 1 মাস এই সরকারকে দৌড়ে নিয়ে বেড়াবো। বেশ, ভাস্কর বাবু সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আরো দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন রাজর্ষী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, এবং সুকান্ত ঘোষ, অধ্যাপক। আমি দুজনকেই স্বাগত জানাবো আমাদের অনুষ্ঠানে। আমি সুকান্তদার কাছে আসি। সুকান্তদা, এই যে কনফিউশন তৈরি করে রাখার চেষ্টা, মরিয়া চেষ্টা সরকারের, যে না এটা সাংবিধানিক অধিকার নয়, এটা উপহার, এটা অপশন, মুখ্যমন্ত্রী বলছেন, এই কনফিউশন তৈরি করে রাখার পেছনে কোনো দুরভিসন্ধি রয়েছে কি সরকারের? দেবালতি, মোটামুটি 24 লাখ সরকারি কর্মচারী এর মাধ্যমে নিশ্চিতভাবে ভাস্কর বাবু যেটা বললেন ঠিকই আছে, এর মাধ্যমে কিন্তু উপকৃত হবে। ডিয়ারনেস অ্যালাউন্স এমন একটি অ্যালাউন্স যেটা কিন্তু সার্বিকভাবে বর্ধিত মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হয়। তবে এটা ঠিক যে কেন্দ্রীয় হারে যে ডিএ, তার সঙ্গে অনেকটাই ফারাক, ইনি কোনো দ্বিমত নেই। কিন্তু সরকারি কোষাগারে যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, টাকার সমস্যা, অর্থের সমস্যা থাকায় তিনি চেষ্টা করেছেন ঠিক ক্রিসমাসের আগেই এই 24 লাখ সরকারি কর্মচারীকে কিছুটা পরিমাণ অক্সিজেন দেবার। সেক্ষেত্রে আমি মনে করি এটা পজিটিভ ভাবে দেখা দরকার। এবার ঘটনা হলো ডিএ কিন্তু অবভিয়াসলি সরকারি কর্মচারীদের একটি মানে ন্যায্য দাবি, ইনি কোনো সন্দেহ নেই। কিন্তু উনি কি বলেছেন সেটা নিয়ে না ভেবে আমার মনে হয় উনি যেটা আমরা পেলাম সেটাও কিন্তু অনেকটা পজিটিভ। এবার ভাস্কর বাবুর যে আন্দোলন বা আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনটা সঠিক পথে চলবে, এবং যদি এটা যে কেন্দ্রীয় হারে যে ডিএ, সেই হারে ডিএ পেলে নিশ্চিত আমাদেরও সবার ক্ষেত্রে লাভবান হবে। এই আন্দোলন সাফল্যমণ্ডিত হবে বলে মনে করি। আপনি যে কথা বলছেন যে সরকারের টাকা নেই, এবং গতকাল আমরা দেখেছিলাম যে মাননীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও বলেছেন টাকা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একাধিকবার বলেছেন টাকা নেই। যে সরকারের আমি সমস্ত কিছু ছেড়ে দিলাম, অনুদান, দুর্গাপুজোয় 70,000 টাকা করে প্রত্যেকটা ক্লাবকে দেওয়া, খেলা মেলা ইত্যাদিতে টাকা দেওয়া, সব ছেড়ে দিলাম। কিন্তু যখন ডিএ ঘোষণা হচ্ছে, আমরা সাধারণত দেখে থাকি, সুকান্তদা আপনিও হয়তো আমার সঙ্গে সহমত হবেন, অন্তত 3 থেকে 5 মাসের একটা গ্যাপ থাকে এই অ্যানাউন্সমেন্ট এবং এই অ্যানাউন্সমেন্টের পরে সেটা লাগু হওয়ার ক্ষেত্রে। সরকার যখন জানলো যে ভাস্কর বাবুরা নবান্নের একেবারে চৌহদ্দিতে পৌঁছে গিয়েছেন, চৌকাঠে বসে ধর্ণা কর্মসূচি করছেন, ঠিক তার আগের দিন 4% ডিএর ঘোষণা। টাকা না থাকলে এটা করা যায় দাদা? হঠাৎ করে এইভাবে অ্যানাউন্স করে দেওয়া যায় কি ডিএ অ্যালাউন্স? দেবারতী, আমার মনে হয় কোনো কিছু পজিটিভ একটা জায়গা এলো, তাতে এত কিছু প্রশ্ন করা কি প্রয়োজন? আমার মনে হয় কোনো কিছু নেই। এটা পাওয়া যাচ্ছে, সরকারি কর্মচারী যারা আমরা আছি তারা উপকৃত হবে। এবং যে মহামান্য আদালত যে রায়টা দিয়েছেন, তারপরে এই যে নবান্ন চৌহাদ্দির একদম সামনে আন্দোলন হচ্ছে, তার সঙ্গে কিন্তু এই ডিএ ঘোষণার কোনো সম্পর্ক আমার মনে হয় নেই। কারণ এতে যেটা হচ্ছে, বেশ দেখা যাক রাজর্ষীদা কি বলেন। আমি আসবো সুকান্তদা, রাজর্ষীদা কি বলেন দেখা যাক। আমরা সরকারের সদিচ্ছার দুহাত তুলে প্রশংসা করি। আমরা চাই যে এই বিষয়টার একটা নিষ্পত্তি হোক, এবং যে দাবি ভাস্কর দ্বারা করছেন সেটা যতটা সম্ভব সরকার মেটাক। কিন্তু সদিচ্ছার অভাব নিয়ে দীর্ঘদিন প্রশ্ন উঠেছে। আর সুকান্তদা বলছেন যে যখন সরকার একটা ঘোষণা করেছে সেটার পজিটিভ দিকটা দেখা হোক, আমরা দেখতে চাই পজিটিভ দিক।
কিন্তু যখন ভাস্কর দ্বারা ঘোষণা করছেন একটা কর্মসূচি, ঠিক তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঘোষণা করেন, তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো সামনে আসে। রাজর্ষিদা কিভাবে দেখছেন? দেখুন, সদিচ্ছা সরকারের তো আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছা ছিল বলেই উনি 2009 সালে দাঁড়িয়ে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এটা সদিচ্ছাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আসার সদিচ্ছা। আবার হয়তো এটাই সদিচ্ছাই ছিল যে, এটা নিশ্চয়ই আমরা মনে রাখছি যে ঘেউ ঘেউ করবেন না, কুই কুই করবেন না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমরা ফিরাদ ববি হাকিমের বক্তব্য শুনেছিলাম যে তেলা মাথায় তেল দেওয়া, মানে অর্থাৎ বিয়েটা দেওয়া মানে হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া। তো এই সদিচ্ছাগুলো আমরা দেখেছি। মেলা, খেলা, দুর্গাপুজোর অনুদান, ইমাম ভাতা, পুরোহিত ভাতা সবটা বাদ দিলাম। টাকা না থাকলে পরে মুখ্যমন্ত্রী বিদেশে গিয়ে 2 লক্ষ 3 লক্ষ টাকা দামের হোটেল ভাড়ার কি করে দিচ্ছে, এবং সেটা তো সরকারের থেকেই যাচ্ছে। আজকে দাঁড়িয়ে এই যে একটার পর একটা এই যে ট্যুরিজমের নামে স্পোর্টসের কোটায় দার্জিলিং এ, মুকুটমণিপুরের দীঘাতে 3খানা হোটেল রিসর্ট বানানো হয়েছে স্পোর্টসের কোটায়, স্পোর্টসের টাকা থেকে। সেখানে কি হয় ভগবান জানে, মানে স্পোর্টসে কোন কাজে লাগে হোটেল রিসর্ট আমাদের জানা নেই। ওই গেস্ট হাউস টাইপের, এটা বিধানসভায় অশোক বিন্দা। এই যে রাজস্বী, আরো একটা বিষয়, এই যে ঘোষণাটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করলেন ঠিকই, কিন্তু তাতে কি খুব একটা ফারাক মিটলো? কারণ 1 জানুয়ারি থেকে তো কেন্দ্রীয় সরকার আগে ঘোষণা করে দিয়েছেন যে ডিএ বাড়ানো হয়েছে, ফলে ফারাকটা তো সেই একই রইলো কেন্দ্রের সঙ্গে রাজ্যে। না না, 36% গ্যাপ হলো আজকে দাঁড়িয়ে। এবং এটা আমরা ভুলে যেন না যাই যে গতবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন 3% দিয়ে বাড়িয়েছিলেন, তখন 3% এইচআরে কমিয়ে দিয়েছিলেন। এটাকেও মনে রাখতে হবে। একদম। এখন দিয়ে বাড়িয়ে আবার ক% এইচআরে কমিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও কিন্তু আবার ভবিষ্যতে বোঝা যাবে। আর দিয়ে বাড়ানো হচ্ছে, আমার প্রশ্ন আছে যে টাকা নেই কথাটা বলছে। আজকে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মাফ করবেন, চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরি, উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, আসাম, অরুণাচল প্রদেশ এবং মহারাষ্ট্র 38%, বাকিগুলো সবাই 46%। তারা কেন্দ্রের হারে কি করে দিতে পারছে, এবং মহারাষ্ট্রের কি পরিমাণ ডেট আছে, কি পরিমাণ দেনা আছে, সেটা বিশ্ব সংসারে আমরা সবাই জানি। তো দেনা যেমন এই রাজ্যের 6 লক্ষ কোটি টাকা আছে, তো এই 6 লক্ষ কোটি টাকার দেনাটা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হলো কোথার থেকে? না উনি দিয়ে দিলেন, না উনি ইনফ্রাস্ট্রাকচারের পেছনে খরচা করলেন, উনি ক্যাপেক্সের পেছনে, অপেক্সের পেছনে খরচা করলেন, না কোনো ইন্ডাস্ট্রি তৈরি হলো, না যেসব খোলা হলো, ডানলপ খোলা হলো, কোনো কিছু খোলা হলো না, না হিন্দুস্তান মোটরসকে নতুন করে রিভাইভ করার কোনো প্রচেষ্টা উনি কোনো কিছু দেখালেন, কোথাও কিছু হলো না, কোনো ইন্ডাস্ট্রি এলো না, কিন্তু দেনা বেড়ে গেল। তাহলে টাকাটা গেল কোথায়? শুধু দুর্নীতি, পঞ্চায়েতের দুর্নীতি, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অব্দি সবাই টাকা খেয়ে বসে আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক কথা। আমি একবার বিরত করবো রাজস্বীদা, এই যে এই বারবার এই কথাটা আসছে না সামনে যে সরকারের সদিচ্ছা নিয়ে কথা হোক। অবশ্যই সরকারের সদিচ্ছা নিয়ে কথা আমরাও বলতে চাই, কারণ যদি সত্যি মানবিক হয়ে থাকেন সরকার, তাহলে চাকরি হবে এই বাংলায়। যদি সত্যি মানবিক হয়ে থাকেন সরকার, তাহলে ভাস্কর দাদের এই আন্দোলন বিফলে যাবে না। কিন্তু বারবার যখন এই বক্তব্যগুলো সামনে আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠিক এই ধর্ণা কর্মসূচির আগের দিন ঘোষণা করছেন যে 4% দিয়ে বাড়ানো হলো, তখন বেশ কিছু মাস পিছিয়ে গিয়ে যদি এটাও মনে পড়ে যায় যে উনিই বলেছিলেন ঘেউ ঘেউ করবেন না, মিউ মিউ করবেন না, তখন কি খুব একটা অত্যুক্তি হবে? তখন কি এটা সত্যিই মনে হবে এই সরকারের সদিচ্ছা আছে বা হতে পারে? কখনো কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একবার শোনাবো আপনাদের। শুনুন। কে মিউ মিউ করছে আর ঘেউ ঘেউ করছে আর বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের জিজ্ঞেস করুন 34 বছর ক্ষমতায় ছিলে, কেন তুমি সবার দিয়ে টাইম মতো যাওনি? আজকে বড় বড় কথা, বড় বড় ভাষণ দিচ্ছে, যেন এটা কেস করলেই সব হয়ে গেল। গভর্নমেন্ট ফেস করবে কোথা থেকে সেটাও তো ভাবতে হবে। আমি কোর্টকে রেসপেক্ট করি, কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি ডিসিশনের ব্যাপার আছে, ক্যাবিনেট আছে গভর্নমেন্টের। আমরা আমাদের কোর্টকে সম্মান করি, তাদের কাছে ব্যাপারটা পৌঁছতে হবে। একটা বিরতির সময় হয়ে গিয়েছে, বিরতির পরে আমি আবারও আসবো এবং ভাস্করদার কাছে আরো বেশ কিছু প্রশ্ন রাখার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়। ফিরছি, ফিরে এলাম বিরতির পর। ভাস্কর বাবুর কাছে আরেকবার যাব। ভাস্কর বাবু, ঘেউ ঘেউ মিউ মিউ যাই করুন আপনারা,
পৌঁছে তো গেলেন একেবারে প্রশাসনের সদর দপ্তরের সামনে। এটাকে আপনারা কত বড় জয় হিসেবে দেখছেন, এবং আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে এগিয়ে যে জয়লাভ করা এইভাবে সম্ভব সেটা আপনারাই দেখালেন। ঐতিহাসিক এই জয় এভাবেই কি দেখছেন? একদমই তাই, মানে আমরা যেগুলো করেছি সেগুলো তো ইতিহাসই হয়ে রইল, কর্মচারী আন্দোলনের ইতিহাসে এবং এই রাজ্যের গণতান্ত্রিক মানুষের ইতিহাসে। কিন্তু যে কথাটা উনি বললেন যে সরকারের কাছে পয়সা নেই, আমি একটু তথ্য দিয়ে দেখাই। 2011 সালের পর থেকে এই সরকারের ইনকাম বেড়েছে 5 গুণ। 2011 সালে স্টেট জিডিপির তুলনায় রাজ্যের যে ঋণের পরিমাণ ছিল সেটা ছিল 42%। 2022 সালে সেটা কমে এসে দাঁড়িয়েছে 36%। পশ্চিমবঙ্গ পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারতবর্ষের মধ্যে। ধরুন এটা সরকারের একটা তথ্য দিই, রাজ্য সরকার যে তথ্য পেশ করে তাদের বৃদ্ধির হার, এসজিডিপি বৃদ্ধির হার নাকি ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। তাহলে টাকা যদি না থাকে তাহলে বৃদ্ধি হচ্ছে কিভাবে? এরপরে কেন্দ্রীয় সংস্থার অডিটে আসি, অর্থ কমিশনের কাছ থেকে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি যে স্টেট পয়সা পায় সেটা হলো উত্তরপ্রদেশ, তারপরে হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ থেকে বড় রাজ্য আছে, পশ্চিমবঙ্গ থেকে বড় জনসংখ্যার রাজ্য আছে, তারপরেও কেন্দ্রের কাছ থেকে সর্ববৃহৎ দ্বিতীয় বৃহত্তম গ্রান্ট পায় অর্থ কমিশনের কাছ থেকে পশ্চিমবঙ্গ। এরপরে আমি আরেকটা জায়গাতে যাই, সব থেকে ঋণগ্রস্ত রাজ্য মানে জনপ্রতি ঋণের পরিমাণ যার সব থেকে বেশি সেটা হলো পাঞ্জাব। পাঞ্জাবে এত সংখ্যক জনমুখী প্রকল্প চালিয়ে কৃষকদিকে বিদ্যুতের সাবসিডি দেওয়ার পরেও সেখানকার কর্মচারীরা মহার্ঘ ভাতা পান, 38% হারে বর্তমানে পাচ্ছেন। তাদের সাথে সরকার বসে পড়ে সেটা মিটিয়েছে। সব থেকে কম ইনকাম যে স্টেটটা নাগাল্যান্ড, তার কর্মচারীরাও 42% হারে মহার্ঘ ভাতা পান। পাশের রাজ্য বিহার, যার জনসংখ্যা আমাদের থেকে বেশি, সরকারি ইনকাম জিএসটি কালেকশন আমাদের থেকে কম, প্রায় 1000 কোটি টাকা করে মাসে কম। এছাড়াও ধরে নিন মদ থেকে কোনো ইনকাম নেই, তারপরেও সেখানে 10 লক্ষ শূন্য পদে নিয়োগ হয়, কর্মচারীরা 46% হারে ডিএ পান। কন্যাশ্রীর মতো প্রকল্পে আমাদের রাজ্যে যেখানে 25,000 টাকা দেওয়া হয়, বিহারে দেওয়া হয় 50,000 টাকা। এরপরেও শাসক দলের মুখপত্র বলবেন যে রাজ্যের কাছে পয়সা নেই। এত কিছুর পরেও যদি পয়সা না থাকে সেটা কি এই মুখ্যমন্ত্রীর এবং প্রশাসনের ব্যর্থতা নয়? এই উত্তরটা চাই আমরা। আমি সুকান্তদার কাছে সরাসরি আসবো, একদম ভাস্করবাবু যে কথা বলছেন তার উত্তর। সুকান্তদা, আমার মনে হয় কন্যাশ্রী নিয়ে এই যে ডিবেটে যাওয়ার প্রয়োজন নেই, এর স্বীকৃতি ইউনেস্কো দিয়েছে, সবাই জানে, রাজশ্রীরাও জানে। ভাস্করদা কেন টানলেন বুঝতে পারলাম না। এবার ঘটনা হচ্ছে তিনি যেটা বলছেন সেটা বাস্তব, যেগুলো তথ্য তুললেন। এবার ঘটনা হলো সেই জায়গায় যেখানে আর্থিক বৃদ্ধি, জিডিপি, এত কিছু কথা বলা হলো, কিন্তু যখন নেগেটিভিটি ছড়াতে হয় তখন কিন্তু এই পশ্চিমবঙ্গের নামগুলোকে বিভিন্ন রাজ্যের সঙ্গে তুলনাটা না আনাটাই উচিত। মানে যখন দেখা যাচ্ছে বৃদ্ধি হচ্ছে, সব দিক দিয়ে ভালো, সেগুলো কিন্তু আনা হচ্ছে না। এবার কিছু একটা পজিটিভ তো হয়েছে। ভাস্কর আন্দোলন যেটা করছেন, ন্যায্য আন্দোলন করছেন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমি বলছি মহামান্য আদালতও বলেছেন এটা, যে 21 নং ধারা অনুযায়ী এটা মৌলিক অধিকার, এই নিয়ে কোনো সন্দেহ। আমার প্রশ্ন হচ্ছে যে একটা ভালো একটা ঘোষণা হয়েছে তারপর, এবং ঠিক ক্রিসমাসের আগে, এবং তারপর আন্দোলনটা হোক, কিন্তু তাই বলে সরকারের বিরুদ্ধে এই ধরনের কোনো রকম দোষারোপ বা তাদের মুখ্যমন্ত্রী নিয়ে এত কিছু কবে কি বলেছেন সেই নিয়ে এইগুলো এখন আলোচনা করার কোনো, আমার মনে হয়, প্রসঙ্গ থেকে বাইরে চলে যাওয়া। এবং দিয়ে যেটা প্রয়োজন, যে হ্যাঁ 36% দিয়ে যেটা কেন্দ্রীয় হারের সঙ্গে পার্থক্য থাকছে, সেই পার্থক্যটা যত তাড়াতাড়ি সরকার মেটাতে পারে সেটাই কিন্তু সবার সরকারি কর্মচারীদের সঠিক জায়গায় মূল্যায়ন হবে। কারণ তারা তো যে হারে মূল্যবৃদ্ধি হচ্ছে তার সঙ্গে মানে পা থেকে পা মিলিয়ে চলাটা একটা বড় প্রয়োজন, সেটা কিন্তু আমি মানছি। তাই বলে সরকারের সমালোচনা করা এবং এটা একটা বড় ওয়ার্ল্ড কাপ জিতে এইসব না বলাটাই আমার মনে হয়, দেবারতী তুমি যে বারবার বলছো এটা বিশাল বড় জয়, এই ধরনের মানে সরকার ভার্সেস আগে নবান্ন পর্যন্ত পৌঁছানোটা একটুখানি অসুবিধার ছিল বা কেউ পৌঁছাতে পারেনি, এখন সেটা করা সম্ভব। কারণ উনি নিজে একটা সময় বলেছিলেন মহাকরণ ঘেরাও হবে। আজকে যদি কেউ নবান্ন ঘেরাওয়ের কথা তাহলে ভাবনা চিন্তা করেন, তাহলে সেটার ছাড়পত্রটা ভাস্করদাদের হাত ধরে এলো, এটাই বলার। আমি রাজস্বীদার কাছে আসবো। রাজস্বীদা, এই যে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাকটা সত্যি মিটবে দাদা? কি মনে হচ্ছে এতটা ফারাক যেখানে হয়ে আছে? দেখুন, এই তৃণমূল কংগ্রেসের সরকারের সময় অন্তত এটা মেটার কোন রকম দূরান্তে আমরা কোনো দেখছি না।
আর এই যে সদিচ্ছা বা যেটাকেই বলুন না কেন, ইচ্ছা আছে কিনা, টাকা আছে কিনা, এই ধরনের যে কথাগুলো বলা হচ্ছে, সদিচ্ছা থাকে তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিতেন, এবং অর্থ আছে বা অর্থ নেই যদি না থেকে থাকে। আজকে দাঁড়িয়ে এই যে শাহরুখ খানের একটা সিনেমাতে বিখ্যাত ডায়লগ ছিল যে স্পোর্টস সে পলিটিক্স নিকাল দো তো স্পোর্টস বহুত আচ্ছা হো জায়গা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে যেটাকে ইন্ট্রোডিউস করেছেন, দ্যাট ইজ কল্ড ডাঙ্কি পলিটিক্স। ডাঙ্কি মানে শাহরুখ খানের যে ডাঙ্কি সিনেমা বেরোচ্ছে আমি সেটা বলছি না, এই ডাঙ্কি পলিটিক্স মানে হচ্ছে বোকা বানানোর, মূর্খ বানানোর এক ধরনের রাজনীতি। এই যে পরিমাণ অর্থটাকে আপনি দিয়ে দেবেন, এই দিয়েটাকে যদি আপনার আরো কিছু মানুষের মধ্যে 500 টাকা করে বিল করে দেওয়া যায়, তাহলে পরে একটা দিয়ে একদমই আজকে একদম সময় শেষ করব অনুষ্ঠান ভাস্কর দাকে দিয়ে। খুব সংক্ষেপে ভাস্কর দার কাছ থেকে একটা রিয়াকশন একটু চাইবো যে আগামী বছর, এই বছরটা কাটবে এভাবেই, আগামী বছর এই আন্দোলনের ঝাঁজ কি আরো বাড়বে ভাস্কর দা? যে সরকার কর্মচারীদের প্রাপ্য দিয়ে দিতে পারে না, আমরা আজকে 3টের সময় প্রেস কনফারেন্স করে এটার ঘোষণা করতে চলেছি। গোটা জানুয়ারি মাস ধরেই আমরা আন্দোলনের তীব্রতা আরও বাড়াবো, এটুকু কথা দিয়ে রাখলাম। লড়াইটা যতটা না ডিএ তার থেকে অনেক বেশি। নবান্ন ঘেরাও হবে এরপর। এই রাজ্যের সরকারি শূন্য পদের পরিমাণ হচ্ছে 6 লক্ষ স্থায়ী পদ। হ্যাঁ, হতে পারে। বেশ, অনেক ধন্যবাদ ভাস্কর দা, অনেক ধন্যবাদ। রাজস্বী দা ছিলেন, রাজস্বী দাকে ধন্যবাদ। সুকান্ত দা ছিলেন, সুকান্ত দাকেও ধন্যবাদ। দরকার হলে নবান্ন ঘেরাও হবে। আজকে এই জায়গায় পৌঁছেছে যে সরকারের উপর আস্থা নেই, কেউ চলে যাচ্ছেন কালীঘাট পর্যন্ত, কেউ চলে যাচ্ছেন নবান্ন পর্যন্ত। আস্থা না ফেরালে এই সরকারের কপালে দুঃখ। আজকে এখানেই শেষ করবো। অন্যান্য সব খবরের জন্য আপনার চোখ রাখছি।